হ্যালো মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? কেমন করে আর ভালো থাকবে? করোনার কবলে তো সবাই আমরা আতঙ্কিত। যা অবস্থা, দেখো তোমাদের যখন লকডাউন শুরু হয়েছিল তখন প্রতিদিন 20-22টা করে আক্রান্ত হচ্ছিল। এখন লকডাউন যখন উঠে যাচ্ছে তখন 8,000 9,000 করে আক্রান্ত হচ্ছে ভারতে। এ এক অভূতপূর্ব অবস্থা। আমাদের জীবনে কোনো দিন এরকম অভিজ্ঞতার সম্মুখীন আগে হয়নি। তোমরা তো অনেক ছোট, তোমরা তো হওনি, কিন্তু কী আর করা যাবে, পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। দেখা যাক, তোমরা ঘরে থাকো, পড়াশোনা করো, অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করো। ক্লাসের কথা ফিরে আসি। আজকে আমাদের অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারের শেষ পর্ব, অর্থাৎ পার্ট ডি হবে, রেডিও অ্যাক্টিভিটির পার্ট ডি, যেখানে আমরা আলোচনা করব বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট, দুটো খুবই ইম্পর্ট্যান্ট রিয়াকশান আছে, নিউক্লিয়ার রিয়াকশান, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। এই প্রসঙ্গে হাইড্রোজেন বম, অ্যাটম বম ইত্যাদি কথাও আসবে। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, মানে এই অংশটা। তো তোমরা মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে ক্লাসটা। তাহলে আমরা শুরু করি, চলো বিশেষ কথা না বাড়িয়ে। যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো রয়েছো তারা বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, আর কমেন্ট লিখবে, কীরকম হচ্ছে লেসনগুলো কমেন্ট লিখবে। ওকে? হ্যাঁ মাই ফ্রেন্ডস, আর একটা কথা, তোমাদের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য বলি যে আমার এই ভিডিও লেসনের নিচেই কিন্তু ডেসক্রিপশান আছে। প্রত্যেকটা লেসনের ডেসক্রিপশানে আমার পূর্ববর্তী যে ভিডিওগুলি রিলিজ হয়েছে তার সবগুলো লিঙ্ক পেয়ে যাবে। তাহলে নতুন যারা এসেছো তাদের যদি মনে করো যে পুরনো লেসনগুলো তোমাদের দরকার, তাহলে তোমরা এই লেসনের, এই ভিডিও লেসনের নিচেই ডিসক্রিপশানে চলে যাও, সেখানে সমস্ত লেসনের লিঙ্ক দেওয়া আছে। সেগুলো ক্লিক করলেই তুমি সেই লেসনগুলো ওয়াচ করতে পারবে এবং শিখে নিতে পারবে। তো এটা বলছি। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে কমেন্ট তোমরা দেখার পরে একটু কমেন্ট করবে। কোথায় কমেন্ট করবে? যে কম্পিউটারে দেখলে তো সঙ্গে সঙ্গে পাশেই নিচেই পেয়ে যাবে, স্ক্রিনের নিচে, কিন্তু মোবাইলেও কমেন্ট বক্সটা পাবে একদম স্ক্রিনের তলায়। দেখো আমার এই যে ভিডিও লেসনের চলছে এটার ঠিক নিচে অনেকগুলো অন্য ভিডিওর লিঙ্ক পাবে। তারপর অর্থাৎ একদম তলায় চলে এসো স্ক্রিনের, সেখানে সমস্ত ভিডিও লিঙ্কগুলোর তলায় গিয়ে দেখবে কমেন্ট বক্সটা সরে এসেছে। ওখানে এখন নতুন করে দেওয়া হয়েছে কমেন্ট বক্স, ওখানে ক্লিক করলেই তোমরা লিখতে পারবে। ওকে, যা তোমাদের মনে হচ্ছে তাই লিখবে আমার লেসন সম্বন্ধে, এবং প্রশ্ন থাকলে সেটাও করবে, আমি ঠিক টাইমে উত্তর দিয়ে দেবো। ওকে, তাহলে চলো আজকে আমাদের লেসন শুরু করি। আমাদের নেক্সট টপিকে চলে আসি। দেখো, নিউক্লিয় শক্তি, নিউক্লিয়ার এনার্জি। তোমরা আইনস্টাইনের নাম শুনেছ, বর্তমান সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। E=mc², এই সূত্রটার কথাও তোমরা নিশ্চয়ই শুনেছ। তো এই সূত্রটা দিয়ে ব্যাখ্যা করা যায় তোমার নিউট্রন প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে কিভাবে একসঙ্গে থাকতে পারে। কারণ তোমরা তো জানো নিউট্রন যদিও আধান শূন্য, কিন্তু প্রোটনগুলো পজিটিভ। একটা পরমাণুর গঠনে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। অনেক প্রোটন পাশাপাশি একসঙ্গে খুব ছোট্ট ক্ষুদ্র একটি পরিসরে, মানে একটু জায়গায় ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে প্রোটন এবং নিউট্রন। কিন্তু প্রোটন তো তোমার কি পজিটিভ 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 বিকর্ষণ হয়, তোমরা জানো। তাহলে ওরা তো বিকর্ষণ হতে হতে দূরে চলে যাওয়ার কথা। তাহলে অত নিউক্লিয়াসে অত ছোট্ট জায়গার মধ্যে ওরা একদম ঘেঁষাঘেঁষি করে কী করে থাকতে পারছে, বিকর্ষণ হয়ে সরে যাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় তোমার E=mc² সূত্রের মধ্য দিয়ে। আমি এটা ব্যাখ্যা করব। তো এই যে তাহলে ওই যে বিকর্ষণ হচ্ছে প্রোটনের মধ্যে, তাহলে ওদের এগেনস্টে কেউ একটা ওদেরকে আবদ্ধ করে রেখেছে নিউক্লিয়াসের মধ্যে। এমন কোনো শক্তি আছে ওই নিউক্লিয়ান বা নিউট্রন প্রোটনগুলোর মধ্যে, যে কারণে ওই প্রোটন বিকর্ষণের শক্তিকে উপেক্ষা করে ওদেরকে আবদ্ধ করে ধরে রেখেছে নিউক্লিয়াসে।
এই এক সত্যি, বাস্তবে সত্যি সেরকম একটা শক্তি কাজ করে। যখন প্রোটন নিউট্রনগুলো খুবই কাছাকাছি থাকে, নিয়ে আসা যায় কাছাকাছি, তখন কী হয়, এই শক্তিটা সৃষ্টি হয়। এই শক্তিটাই হচ্ছে তোমার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। যখন প্রোটন নিউট্রনগুলো খুবই কম জায়গার মধ্যে আসে, অর্থাৎ 10⁻⁻13 সেন্টিমিটার এরকম একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে এসে যায়, তখন এই শক্তিটার উদ্ভব ঘটে। এটাকে বলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এটা প্রচণ্ড শক্তিশালী, ওই বিকর্ষণ বলের থেকেও আরও অনেক গুণ শক্তিশালী। সেই জন্য এটা ওই বিকর্ষণকে ওভারকাম করে নিউক্লিয়ানগুলিকে, অর্থাৎ নিউক্লিয়ান মানে কি, নিউক্লিয়াসের বাসিন্দা যারা প্রোটন আর নিউট্রন, সেগুলোকে আবদ্ধ করে রাখতে পারে। এই শক্তিটাকে বলে তোমার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। তো E=mc², এই সূত্রটা আসছে কি করে? এটা আসছে ভর বিচ্যুতিকে ব্যাখ্যা করার জন্য, মানে মাস ডিফেক্ট ইংরেজিতে বলে। এটা কি জিনিস? এটা হচ্ছে যে ওই যে নিউক্লিয়াসে যে তোমার প্রোটন এবং নিউট্রনগুলো আছে, প্রত্যেকটা প্রোটনের তো ভর আছে, প্রত্যেকটা নিউট্রনেরও ভর আছে। তাহলে সবগুলোকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। কিন্তু মজার ব্যাপার হলো, ধরো একটা নিউক্লিয়াসে 10টা প্রোটন 10টা নিউট্রন আছে, দিয়ে মিলে একটা নিউক্লিয়াস হলো। তো নিউক্লিয়াসকে ওজন করলে একটা ভর পেলে। কিন্তু তুমি যদি ওই 10টা প্রোটনের ভর আলাদা করে যোগ করো এবং 10টা নিউট্রনের ভর আলাদা করে যোগ করো, দিয়ে একসঙ্গে 20টা জিনিস হলো, তাহলে 10টা প্রোটন 10টা নিউট্রন, ওই 20টা আলাদা আলাদা করে যোগ করে যে ভ্যালুটা পাওয়া গেল, আর ওরা যে নিউক্লিয়াসটা গঠন করেছে 10টা 10টা মিলে একসঙ্গে, নিউক্লিয়াসের যে ভর পাওয়া গেল তা কিন্তু সমান হয় না। এটা হচ্ছে একটা প্রাকৃতিক আশ্চর্য ঘটনা। এই সমান না হওয়াটাকেই বলে ওই যে ভরের সমান হলো না। আরে বাবা, 10 বা 10 20 তো হবে, 20টার সংখ্যায় 20 হলো, কিন্তু ওজনের সমান হচ্ছে না। প্রত্যেকটা প্রোটনকে আলাদা আলাদা করে যোগ করে, প্রত্যেকটা নিউট্রন আলাদা আলাদা করে যোগ করে, 20টাকে যোগ করে তুমি একটা ভ্যালু পেলে। সেই ভ্যালুটা আর ওই একসঙ্গে নিউক্লিয়াসে থাকাকালীন ওদের যে ভর, টোটাল নিউক্লিয়াসের ভর একসঙ্গে করলে সমান হয় না। হ্যাঁ, অর্থাৎ 20টা জিনিসকে ওখানে দেওয়া হলো, 10টা প্রোটন 10টা নিউট্রন নিউক্লিয়াসে, যে মোট যে ওজনটা হলো দেখা গেলো সেটা কম হচ্ছে, কম। কোথায় গেল তাহলে? বাকি যেটুকু কমে গেল সামান্য হলেও কমে যায়, কম হয়ে গেল। এই যে কম হয়ে গেল ভর, এটাকে বলে মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি। তাহলে যেটুকু ভর কমে গেল সেটুকু কোথায় গেল? সেটুকু কোথায় গেল? সেটুকু হয়ে গেল তোমার বন্ধন শক্তির রূপে ওখানে থেকে গেল। বন্ধন শক্তি বলতে ওইখান থেকেই তোমার ওই যে প্রোটন বা নিউট্রনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে চেপে ধরে আছে, সেই শক্তি বন্ধন শক্তি রূপে ওখানে ইউজ হলো। কতটা হবে সেই শক্তিটা? E=mc²। ই হচ্ছে তোমার শক্তি, এম হচ্ছে যেটুকু ভর কমে গিয়েছে, আর সি হচ্ছে আলোর বেগ। তোমরা জানো সি আলোর বেগ, অর্থাৎ 3,00,000 কিলোমিটার/সেকেন্ড। তাহলে সামান্য পরিমাণ ভরও যদি কমে, তাহলে কি বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, বুঝতে পারছো? কারণ সি হচ্ছে তোমার 3,00,000 কিলোমিটার/সেকেন্ড, তাহলে তার আবার বর্গ, তাহলে কি বিরাট একটা ভ্যালু উৎপন্ন হয়, বুঝতে পারছো? সামান্য পরিমাণ ভর থেকে আমরা একটা ভীষণই বড় রকমের শক্তি পেতে পারি। এই জিনিসটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল ওয়েতে ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার কাজে ব্যবহার করা হয়। তো আমি আর একটু ডিটেলসে যাই ভর বিচ্যুতির ব্যাপারটা। ধরো আমার কাছে একটা নিউক্লিয়াস আছে, যার ধরো এক্স একটা নিউক্লিয়াস, যার মধ্যে পারমাণবিক সংখ্যা জেড আর ভর সংখ্যা এ, যেখানে জেড হচ্ছে তোমার প্রোটনের সংখ্যা, এটা তো পারমাণবিক সংখ্যা, প্রোটনের সংখ্যা, আর এ প্রোটনের সংখ্যা, এটা ধরলাম ধরো পি, আর এ হচ্ছে P+N, অর্থাৎ এটা প্রোটন আর নিউট্রনের সংখ্যা।
এন হচ্ছে নিউট্রনের সংখ্যা, বুঝতে পেরেছ? এ হচ্ছে ভর সংখ্যা, এ, আর পারমাণবিক সংখ্যা সংক্ষেপে লিখলাম পারমাণবিক সংখ্যা জেড। তাহলে একটা নিউক্লিয়াসকে এইভাবে রিপ্রেজেন্ট বা চিহ্নিত করা যায় জেড এক্স এ, যেখানে জেড হচ্ছে প্রোটনের সংখ্যা, এক একটা প্রোটনের ভর এমপি, এক একটা নিউট্রনের ভর এম এ, কিন্তু আমাদের কাছে রয়েছে জেড সংখ্যক প্রোটন। ভর সংখ্যা এ মানে হচ্ছে যে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা জেড আর নিউট্রনের সংখ্যা ধরলাম এন, তাহলে জেড প্লাস এন এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এন অর্থাৎ নিউট্রনের সংখ্যা কত হবে? এ মাইনাস জেড, অর্থাৎ মোট সংখ্যা থেকে তুমি যদি প্রোটনের সংখ্যা বাদ দাও তবে নিউট্রনের সংখ্যা থাকে, অর্থাৎ এন ইকাল টু এ মাইনাস জেড। এটা বুঝে নিয়েছো? তাহলে এবার জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে? এক একটা প্রোটনের ভর এমপি, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর জেড ইন্টু এমপি। আর আমার কাছে রয়েছে এন সংখ্যক নিউট্রন, নিউক্লিয়াসে এন সংখ্যক নিউট্রনের ভর কত হবে? এন ইন্টু এম এন, কারণ এক একটা নিউট্রনের ভর এম এন, তাহলে এন সংখ্যক নিউট্রনের ভর এন ইন্টু এম এন। আর এন মানে হচ্ছে এ মাইনাস জেড, তাহলে এন এদের জায়গাতে এ মাইনাস জেড বসা, তাহলে এ মাইনাস জেড ইন্টু এম এন। এটা হচ্ছে যে নিউট্রনের মোট ভর। তাহলে নিউক্লিয়নগুলির মোট ভর কত হবে? নিউক্লিয়নগুলিকে যদি আমি যোগ করি, নিউক্লিয়নগুলির ভরকে যদি আমি যোগ করি, তাহলে মোট ভর কত হবে? তাহলে এটা জেড সংখ্যক প্রোটনের ভর এটা হলো, আর এন সংখ্যক নিউট্রনের ভর এটা হলো, এটা হচ্ছে মোট ভর, এটা হচ্ছে নিউক্লিয়নগুলির মোট ভর। এই নিউক্লিয়নগুলো দিয়েই তো নিউক্লিয়াসটা গঠিত। তো নিউক্লিয়াসটাকে আলাদাভাবে যদি ভর হিসেব করা হয়, নিউক্লিয়াসের মোট গোটা ভর, সেটা হচ্ছে এম, অর্থাৎ নিউক্লিয়নগুলি একসঙ্গে যখন থাকছে তখন যদি ভর হিসেব করা হয় তখন দেখা যাচ্ছে ভর হচ্ছে এম। এখন এইটা এবং এইটা তো সমান হওয়া উচিত, কারণ এটা দিয়েই এটা গঠিত, কিন্তু দেখা যাচ্ছে যে এই ভরটা একটু বেশি হচ্ছে। নিউক্লিয়াসের যখন গঠিত হয়ে গেল তখন নিউক্লিয়াসের ভরটা কম হচ্ছে, সেটা এম। তাহলে পার্থক্য কিছুটা থাকছে, অর্থাৎ এই ভ্যালুটা কম। কতটা পার্থক্য? এইটা মাইনাস এইটা, এই যে ডিফারেন্স ইন মাসের পার্থক্য, এটাকেই বলে তোমার ভর বিচ্যুতি। এটাকে ডেল্টা এম দিয়ে চিহ্নিত করা হয়। হ্যাঁ, তাহলে ভর কিছুটা কমে গেল, নিউক্লিয়ানগুলি দিয়ে যখন গঠিত হলো নিউক্লিয়াসটা তখন নিউক্লিয়াসের ভর একটু কমে গেল। এই যে ভর কমে গেল এইটাকে বলে ভর বিচ্যুতি, মাস ডিফেক্ট। এটা কোথায় গেল ভরটা? কোথায়? তো ভরটা তো এমনিতে ধ্বংস হয়ে যেতে পারে না, এটা কোথায় গেল? এটা তোমার এনার্জিতে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়ানগুলিকে একসঙ্গে ধরে রাখা, নিউক্লিয়াস ধরে রাখার কাজে এটা খরচ হয়েছে। এটাকে বলে বাইন্ডিং এনার্জি। এর পরিমাণ বিশাল, কেননা আইনস্টাইনের যে E=mc² সূত্র দিয়ে তুল্য শক্তি পরিমাপ করা যায়, অর্থাৎ এই পরিমাণ যে ভর, ডেল্টা এম, এই পরিমাণ ভর যে কমে গেল, এই পরিমাণ ভরের জন্য কতটা শক্তি উৎপন্ন হতে পারে। E=mc² সূত্র দিয়ে ডেল্টা ই উৎপন্ন শক্তির পরিমাণ তোমার হবে ডেল্টা এম ইন্টু c²। সি মানে তোমরা জানো আলোর বেগ, একটা বিরাট সংখ্যা, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। সে 3 লক্ষ কিলোমিটার তার আবার বর্গ গুণ করো, তাহলে কি বিরাট একটা সংখ্যা, একটা বিরাট সংখ্যা। তাহলে সামান্য পরিমাণ ভর, এম যদি খুব সামান্য হয়, কিন্তু c² যেহেতু একটা বিশাল সংখ্যা, সেজন্য খুব সামান্য ভর থেকেও একটা বিশাল পরিমাণের শক্তি উৎপন্ন হয়ে থাকে। এটাই প্রকৃতি। হ্যাঁ, এইভাবে আমরা শক্তি পেয়ে থাকি। এই ঘটনাটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, এই থিওরিটা পরমাণু বোমায়, অ্যাটম বোমায়, হাইড্রোজেন বোমায়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা এই পদ্ধতিতে শক্তি উৎপন্ন করে থাকি। এবার আমরা চলে আসছি একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনায়, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। তো এটা হচ্ছে যে ভারী পরমাণুকে থার্মাল নিউট্রন দিয়ে আঘাত করলে সেই ভারী পরমাণুটির বিভাজন ঘটে। তো এই প্রক্রিয়ায় মাস ডিফেক্ট হয়, অর্থাৎ বিভাজিত হয়ে যে পরমাণুগুলো উৎপন্ন হয় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে যে পরমাণুগুলো উৎপন্ন হয় তাদের মোট ভর আমাদের হাতে প্রথমে যে ভর ছিল তার থেকে কম হয়, এবং এই যে মাস ডিফেক্ট সামান্য হলেও যেটা হয় সেটা তোমার শক্তিতে পরিণত হয়ে শক্তিরূপে বেরিয়ে আসে। তো
তো এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব, যেটা একটু আগে বলেছিলাম পারমাণবিক বোমায়, হাইড্রোজেন বোমায় এবং তোমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার হয়। তো ব্যাপারটা বুঝে নাও, ভারী পরমাণু নিতে হবে, ইউরেনিয়ামের মতো ভারী। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেই ভারী পরমাণুকে স্লো মুভিং থার্মাল নিউট্রন দিয়ে আঘাত করতে হবে। এগুলো সব কথা বইয়ে পরিষ্কার করে লেখা থাকে না, একটু মন দিয়ে শোনো। থার্মাল নিউট্রন, তাপীয় নিউট্রন, কিন্তু স্লো মুভিং, ভেরি ফাস্ট মুভিং নিউট্রন দিয়ে আঘাত করলে হবে না। স্লো মুভিং, খুব ধীর গতিসম্পন্ন তাপীয় নিউট্রন, দেখো জিরো ইউনিয়ন নিউট্রন দিয়ে যদি ইউরেনিয়ামের মতো ভারী মৌলকে আঘাত করা হয়। এখানে নেওয়া হয়েছে দেখো 92 পারমাণবিক সংখ্যা, ইউরেনিয়াম 235, ভর সংখ্যা 235। তাহলে এরকম স্লো মুভিং নিউট্রন দিয়ে যদি তুমি একটা ইউরেনিয়ামের মতো একটা ভারী পরমাণুকে আঘাত করো, তাহলে ইউরেনিয়াম নিলে সেখানে কী হয়, একটা অস্থায়ী, এটা আঘাত করলে দুটো মিলে একটা অস্থায়ী আনস্টেবল পরমাণু সৃষ্টি হয়, যার ভর সংখ্যা হয় 236, অর্থাৎ নিউট্রনটা এর মধ্যে ঢুকে গিয়েছে, হ্যাঁ, দিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়েছে যেটা হচ্ছে ইউরেনিয়াম 236, কিন্তু এটা স্টেবল হয় না। এটা কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গেই প্রায় ভেঙে যায় দিয়ে কি উৎপন্ন করে দেখো, ক্রিপ্টন উৎপন্ন করে আর বেরিয়াম উৎপন্ন করে, এবং তিনটে নতুন নিউট্রন, জিরো ইউনিয়ন, দেখো জিরো ইউনিয়ন, একটা নিউট্রন, একটা নিউট্রন, তিনটে নতুন নিউট্রন, ক্রিপ্টন 92 আর বেরিয়াম 141, হ্যাঁ, 92 ভর সংখ্যা, 36 পারমাণবিক সংখ্যা, আর বেরিয়াম হচ্ছে 141 ভর সংখ্যা, 86 পারমাণবিক সংখ্যা। তাহলে দুটো মাঝারি ধরনের পরমাণু উৎপন্ন হলো, ক্রিপ্টন, বেরিয়াম, আর তিনটি স্লো মুভিং বা তিনটি নিউট্রন উৎপন্ন হলো। কিন্তু দেখা যায় যে এই যে ক্রিপ্টন আর বেরিয়ামের ভর প্লাস তিনটে যে নিউট্রন উৎপন্ন হলো, এদের মোট ভর এই দুটোর মোট ভরের থেকে কম হয়। তাহলে এই যে ভর আমার কাছে বেশি ছিল, এখন ভর কমে গেল। তাহলে এই যে মাস ডিফেক্ট হলো, এই ভরটা কোথায় গেল? এই ভরটা কোথাও যায় না, শক্তিরূপে নির্গত হয়। এটা হচ্ছে শক্তি, এনার্জি প্লাস এনার্জি ই বা ডেল্টা ই, ধরো ডেল্টা ই এনার্জি রূপে বের হয়ে আসে। এই এনার্জিটা কিন্তু একটা মারাত্মক পরিমাণে লম্বা, বিশাল মানে একটা পরিমাণ, বিশাল পরিমাণের একটা এনার্জি উৎপন্ন হয়। কারণ ওই যে বললাম সূত্র, আইনস্টাইনের সূত্র, সি স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। সি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, তার আবার বর্গ, বিরাট একটা সংখ্যা, এই পরিমাণ বিশাল শক্তি উৎপন্ন হয়। কিন্তু এটা তো একটা পরমাণু দিয়ে আর কতই বা হলো, কী হবে? একটা পরমাণু দিয়ে যদি তুমি বিভাজন করো, তাহলে সেখানে তো খুব একটা কাজে লাগানো যাবে না। এরকম হাজার হাজার পরমাণুকে বিভাজিত করা হয় আনকন্ট্রোলড ওয়েতে পরমাণু বোমাতে, আর কন্ট্রোলড ওয়েতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। কী করা হয় বলো তো? এই যে জিরো ইউনিয়ন, তিনটে নতুন নিউট্রন উৎপন্ন হয়েছে, এইগুলো আবার আরও তিনটে ইউরেনিয়ামকে আঘাত করবে। প্রত্যেক ইউরেনিয়াম থেকে আবার তিনটে করে, মানে এটা যাকে আঘাত করবে সেখান থেকে আরও তিনটে নিউট্রন, এটা যাকে আঘাত করবে সে আরও তিনটে নিউট্রন, এটা যাকে আঘাত করবে সে আরও তিনটে নিউট্রন, অর্থাৎ 9টা নিউট্রন উৎপন্ন হবে। ওই 9টা নিউট্রন আবার 9টা ইউরেনিয়ামকে আঘাত করলে আবার আরও 27টা নিউট্রন উৎপন্ন হবে। সেই 27টা নিউট্রন যদি আরও 27টা ইউরেনিয়ামকে আঘাত করে, সঙ্গে সঙ্গে আরও 81টা নিউট্রন উৎপন্ন হবে। এইভাবে চেইন রিয়াকশান চলতে থাকবে, এবং একটা আনকন্ট্রোলড, খুব কম সময়ের মধ্যে বিশাল সংখ্যক ইউরেনিয়ামকে বিভাজিত করে বিরাট পরিমাণ একটা শক্তি নির্গত করা সম্ভব হবে। বুঝেছো তো? এইভাবে তোমার পারমাণবিক বোমায় বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই পুরো সমীকরণটা, তোমরা একটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ, সেটা আমি তোমাদের একটু বলে দিই কি পুরো সমীকরণটা কীরকম হবে। তাহলে সমীকরণ, না নিউক্লিয় বিভাজনের যদি বলে সমীকরণ দাও, নিউক্লিয় বিভাজনের একটি সমীকরণ লিখো যদি বলে, তাহলে কি লিখবে? দেখো লিখবে এরকম, যে আমি নিলাম ইউরেনিয়াম 235, এটাকে আমি আঘাত করলাম একটা স্লো মুভিং নিউট্রন দিয়ে আমি পেয়ে গেলাম একটা অস্থায়ী আনস্টেবল
আনস্টেবল 2 ইউরেনিয়াম-236, এটা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রায় ভেঙে গিয়ে তোমার উৎপন্ন হবে একটা ক্রিপ্টন উৎপন্ন হবে, যা 3692, আর একটা হবে বেরিয়াম 56 141, আর হবে তিনটে হবে নিউট্রন, প্লাস হবে তোমার এনার্জি। এই হচ্ছে তোমার কমপ্লিট নিউক্লিয় বিভাজনের সমীকরণ। ওকে, এটা ভালো করে বুঝে নেবে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমাদের যেটা আমি মুখে বললাম ওটাকে যে চেইন রিয়াকশান বলে, পারমাণবিক শৃঙ্খল, অর্থাৎ একটা থেকে 3টে নিউট্রন, 3টা থেকে 9টা নিউট্রন, 9টা নিউট্রন 27টা নিউট্রন, 27 থেকে 81টা নিউট্রন, এবং প্রত্যেক আলাদা আলাদা ইউরেনিয়াম বিভাজন করবে। এই যে এটাকে বলে চেইন রিয়াকশান বা পারমাণবিক অ্যাটমিক চেইন রিয়াকশন বা পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া। এইটাতে কী পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে তার একটা আইডিয়া আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। নিউক্লিয়ার বিভাজনে উৎপন্ন শক্তির পরিমাণ, এটা একটু মন দিয়ে দেখো। আমি একটুখানি পজ নিয়ে এটা দেখাচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে সামান্য ভর থেকে কী বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, একটা উদাহরণ আমি দেখাচ্ছি। ওকে, লুক অ্যাট দ্য স্ক্রিন। আমি একটা চেইন রিয়াকশান দেখানোর চেষ্টা করেছি, তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমি যেটা এতক্ষণে বললাম তারই একটা পিক্টোরিয়াল ভিউ, অর্থাৎ চিত্র। ধরো আমার কাছে প্রথমে একটা নিউট্রন আছে, স্লো মুভিং, এবং একটা ইউরেনিয়ামকে আঘাত করলাম। দেখো 3টে নিউট্রন উৎপন্ন হলো। আমি বাকি ক্রিপ্টন আর বেরিয়ামের কথা লিখছি না, ওগুলোর আর কোনো কাজ নেই, ওরা এমনিই থাকে, মাঝারি মাপের ভরের একটা পরমাণু হিসেবে থাকে, ওগুলোর আর কোনো কাজ নেই। তো আমাদের এই নিউট্রনটাকে শুধু দরকার। এই নিউট্রনটাকে স্লো মুভিং করে নেওয়া হয়, কারণ যখন উৎপন্ন হয় তখন কিন্তু হাই স্পিডে থাকে, সেটাকে আবার স্লো মুভিং করার একটা প্রসেস আছে, সেটা করে নেওয়া হয়। করে নিয়ে আবার ধরো 3টে ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলো, তখন এই যে একটা নিউট্রন একে আঘাত করলো, আবার 3টে নিউট্রন উৎপন্ন হয়েছে। ইউরেনিয়াম থেকে আঘাত করলো একে, আবার 3টে নিউট্রন উৎপন্ন হয়েছে। আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করলো, আবার 3টে নিউট্রন উৎপন্ন হয়েছে। প্রত্যেকটা নিউট্রন আবার আরেকটা করে ইউরেনিয়ামকে আঘাত করবে, এই আঘাতে আবার 3টে নিউট্রন উৎপন্ন হলো, এর আঘাতে আরও 3টে উৎপন্ন হলো, এর আঘাতে আবার 3টে উৎপন্ন হলো, এর আঘাতেও 3টে, 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 এর আঘাতেও 3টে। নতুন কতগুলো নিউট্রন উৎপন্ন হবে? এখানে 9টা হলে এখানে 27টা হবে, তারপরে এখানে আবার হবে 81টা। প্রত্যেকে এভাবে আলাদা আলাদা ইউরেনিয়ামকে আঘাত করে নতুন নতুন নিউট্রন উৎপন্ন করবে, তারা আবার নতুন ইউরেনিয়ামকে আঘাত করে, এইভাবে মুহূর্তের মধ্যে একটা বিশাল সংখ্যা বিক্রিয়া ঘটতে থাকবে। এই বিক্রিয়ার ফলে একটা ভয়ঙ্কর পরিমাণ শক্তি উৎপন্ন হবে, বুঝেছো? এই হচ্ছে তোমার চেইন রিয়াকশান। এই নীতি ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করা হয়। তবে একটা জিনিস, সংকট ভর বলে একটা ব্যাপার আছে, যে এই বিক্রিয়াটা যে চেইন রিয়াকশান হওয়ার জন্যে ক্রিটিক্যাল মাস হওয়া দরকার। ইউরেনিয়ামের ক্রিটিক্যাল মাস, এটা বইয়ে খুব একটা লেখা নেই, বোঝা নেই, বুঝে নাও। তা নাহলে তো খুব বিপদ হয়ে যেত, যে কেউ মানে পারমাণবিকভাবে এটাকে শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তো এই ক্রিটিক্যাল মাস না হলে কিন্তু এই চেইন রিয়াকশান শুরু হবে না। ক্রিটিক্যাল মাস মানে হচ্ছে তোমার মোটামুটি 5 কিলোগ্রাম ইউরেনিয়াম যদি না থাকে একসঙ্গে, একটা জায়গায় 5 কিলোগ্রাম ইউরেনিয়াম, মাপটা একটু কম বেশি হতে পারে, 4.9 বা 4.5 এরকম, 5 কিলোগ্রামের কাছাকাছি না হলে কিন্তু চেইন রিয়াকশান শুরু হবে না। সেই জন্য পারমাণবিক বোমা যখন তৈরি করা হয়, কেউ তো ভুল করে বাই চান্স ধরো শুরু করে দিতে পারে, কিছু না ভেবে বা কোনো রেগে গিয়ে, এইরকমভাবে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ না ঘটে, সেজন্য কী হয়, ওই ক্রিটিক্যাল মাসে রাখা হয় না, ওখানে ইউরেনিয়ামগুলোকে রাখা হয়, কী হয়, তোমার 2.5 কিলো 2 ভাগ করে রাখা হয়। যখন ডিসিশন হয় যে হ্যাঁ বোমা ফেলা হবে বা বোমার কাজ যখন হবে, তখন ওইটাকে সংযুক্ত করে ক্রিটিক্যাল মাসে নিয়ে আসা হয়। ওই সংকট ভর না হলে কিন্তু এই চেইন রিয়াকশানটা হয় না। এটাও একটা প্রাকৃতিক ব্যাপার। যাকে এ নিয়ে পরে উচ্চতর ক্লাসে যখন পড়বে তখন আরও বিশদ জানতে পারবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কী পরিমাণে পার নিউক্লিয় বিভাজন কী পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা আমরা এখন দেখব।
দেখো লুক অ্যাট দ্য স্ক্রিন। এবার আমরা আলোচনা করে নেব পার বিভাজন। একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করে যদি বিভাজিত করে তাহলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। এখানে দেখো আমাদের বিক্রিয়ার পূর্বে আমাদের হাতে কি কি ছিল এবং তার ভর কত। বিক্রিয়ার পূর্বে এটা আঘাত করার পূর্বে আমাদের হাতে ছিল একটা ইউরেনিয়াম আর একটা নিউট্রন। তো ইউরেনিয়ামের ভর প্লাস নিউট্রনের ভর যোগ করো। এটা মুখস্থ করার দরকার নেই, তো যদি প্রশ্ন আসে সে দেওয়া থাকবে যে কোনটা কত। তো ইউরেনিয়ামের ভর 235.1175 ইউ, মানে অ্যাটমিক মাস ইউনিট, AMU বা ইউ। আর নিউটনের ভর হচ্ছে 1.0089 ইউ বা AMU। 1 AMU হচ্ছে 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের সমান, অর্থাৎ 1 AMU মাস যদি শক্তিতে পরিণত হয় তখন উৎপন্ন শক্তির পরিমাণ হবে 931 MeV, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইউ বা 1 AMU শক্তি থেকে উৎপন্ন হয় তোমার 931 মেগা ইলেকট্রন ভোল্ট বা মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, মানে 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে আমরা হিসেব করতে পারি। এই দুটোকে যোগ করলে পাই 236.1264 ইউ। এটা গেল বিক্রিয়ার আগে। এবার বিক্রিয়ার পরে আমাদের কাছে কি কি আছে? তিনটে নিউট্রন আছে, একটা ক্রিপ্টন আছে আর একটা বেরিয়াম আছে। তাহলে কত পরিমাণ হচ্ছে ওদের ভর কত হচ্ছে দেখো। বেরিয়ামের হচ্ছে তোমার 140.9577 প্লাস ক্রিপ্টনের 91.9264 আর তিনটে নিউট্রনের এক একটা হচ্ছে যে 1.0089। তাহলে তিন দিয়ে গুণ করে দাও। তাহলে এই তিনটে যোগ করে আমরা পাই 235.911 ইউ। তাহলে এই দেখো আমাদের হাতে ছিল 236.1, আর এখন বিক্রিয়ার পরে থাকলো 235.911। তাহলে কমে গেল কতটা, মাইনাস করো। যেটা কমে গেল সেটা হচ্ছে তোমার মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি ডেল্টা এম। এটা হচ্ছে 236.1264 থেকে এটা বাদ দাও, 235.91 বাদ দিলে আমরা পাই 0.215 ইউ, 0.215 ইউ বা 0.215 AMU। এখন 1 ইউ বা 1 AMU মানে হচ্ছে তোমার 931, 1 AMU ভর যদি শক্তি উৎপন্ন হয় তাহলে 931 MeV শক্তি উৎপন্ন হয়। তাহলে এত ইউ থেকে কত হবে? 215 ইন্টু 0.215 ইন্টু 931, 200, রাফলি 200 MeV শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো একটা আণবিক মানে একদম মাইক্রোস্কোপিক, চোখে দেখা যায় না, একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করলেও 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। তাহলে এরকম যদি হাজার হাজার বিক্রিয়া একসঙ্গে ঘটে তাহলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে, এটা মহা বিস্ফোরণ হতে পারে, তাই না? এই হচ্ছে একটা আইডিয়া তোমরা পাচ্ছ যে সামান্য একটা বিভাজন থেকে 200 MeV শক্তি উৎপন্ন হতে পারে। তা সাধারণত এটা ব্যবহার করা হয় কন্ট্রোল ওয়েতে, বোমাতে আনকন্ট্রোল ওয়েতে, আর নিউক্লিয়ার রিয়াক্টার অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে কন্ট্রোল ওয়েতে এটা কাজে লাগানো হয়। কন্ট্রোল ওয়েতে মানে যে উৎপন্ন যে নিউট্রনগুলো, তো মুহূর্তের মধ্যে অনেক বিশাল সংখ্যক নিউট্রন উৎপন্ন হবে, তো তাহলে তো একদম বিস্ফোরণই হয়ে যাবে, তাই না? কিন্তু সেটা করা হয় না, সঙ্গে সঙ্গে উৎপন্ন নিউট্রনকে সঙ্গে সঙ্গে কমিয়ে দেওয়া হয়, বিশেষ ব্যবস্থায় অ্যাবজর্ব করে নেওয়া হয় যাতে ওরা অন্য ইউরেনিয়ামের কাছে পৌঁছতে না পারে। সেই জন্য যতটুকু দরকার ততটুকু সংখ্যক নিউট্রনকে অ্যালাউ করা হয় ইউরেনিয়ামকে আঘাত করতে। এটা নিউক্লিয়ার রিয়াক্টরে সেই ব্যবস্থা করা হয়। যখন তোমরা নিউক্লিয়ার রিয়াক্টর সম্বন্ধে পড়বে আরও ডিটেলসে জানবে। এইভাবে সমস্ত নিউট্রনগুলোকে কাজে লাগানো হয় না, এইভাবে কন্ট্রোল ওয়েতে বিক্রিয়া ঘটিয়ে নিউক্লিয় যে বা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতবর্ষ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত মানের দেশে এখন নিউক্লিয় বিদ্যুৎ খুব বেশি করে ব্যবহার হচ্ছে। আমাদের দেশে তোমার ধরো তারাপুর, কালপক্কম, সাগর ইত্যাদি এলাকায় পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওকে, এরপরে আমরা চলে আসবো একটা বাকি থাকলো, সেটা হচ্ছে সংযোজন, নিউক্লিয় সংযোজন। দেখো আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিকে চলে এসেছি, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিশন। এটা তোমার নিউক্লিয় বিভাজনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। মানে নিউক্লিয় বিভাজনে একটা ভারী মৌলকে ভেঙে তোমার
স্লো মুভিং নিউট্রন দ্বারা আঘাত করে ভেঙে দুটো বা একাধিক মাঝারি ভরের পরমাণু উৎপন্ন হয়েছিল। এখানে কিন্তু উল্টোটা হয়, এখানে হালকা পরমাণুগুলি যুক্ত হয়ে সংযুক্ত হয়ে ভারী মৌল সৃষ্টি করে। হ্যাঁ, ভারী মৌল পাওয়া যায়, এখানে হালকা মৌলগুলো উৎপন্ন হয়ে ভারী মৌল উৎপন্ন হয়। তাহলে এটা নিউক্লিয়াস সংযোজনটা তোমার নিউক্লিয় বিভাজনের বিপরীত প্রক্রিয়া, নামেই বুঝতে পারছো সংযোজন। তো এখানে দুটো খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আমরা দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখাচ্ছি তোমার ডয়টেরনের সংযোজন। এটা খুব ইন্টারেস্টিং। ডয়টেরন মানে এটা 1H2 হাইড্রোজেনের আইসোটোপ তোমরা জানো। হ্যাঁ, হাইড্রোজেন, ডয়টেরন, ট্রাইটিয়াম। হ্যাঁ, ডয়টেরিয়াম বা ডয়টেরন। দেখো 1H2 মানে এখানে ভর সংখ্যা 2, এখানে ট্রাইটিয়াম ভর সংখ্যা 3, এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তো এই হাইড্রোজেন ডয়টেরনকে সংযুক্ত করে আমরা এখানে দেখো 2He3 হিলিয়ামের একটা আইসোটোপ পাই প্লাস নিউট্রন, এবং যে মাস ডিফেক্ট হওয়ার ফলে 3.25 MeV শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এই যে দুটো ডয়টেরন যুক্ত হয়েছে তার মোট ভর আর এই যে হিলিয়াম আর নিউট্রন উৎপন্ন হলো, এই যে মোট ভর সমান হয় না, এটা কম হয়। এই মাস ডিফেক্টটা পরিণত হচ্ছে তোমার এনার্জিতে কিছুটা কম হয়, 3.25 MeV। এভাবে দুটো পরমাণু, হালকা পরমাণু যুক্ত হয়ে ভারী পরমাণু সৃষ্টি হয়, যে নিউক্লিয়ার সংযোজন। আট উদাহরণ দেখো, যে দুটো ডয়টেরন বিশেষ পরিস্থিতিতে এরকমভাবে তাকে মানে নেই যে একটা হাইড্রোজেনের ট্রাইটিয়াম উৎপন্ন হয় প্লাস একটা সাধারণ হাইড্রোজেন। হ্যাঁ, সাধারণ হাইড্রোজেন ট্রাইটিয়াম প্লাস সাধারণ হাইড্রোজেন, দুটোই হাইড্রোজেন আইসোটোপ উৎপন্ন হতে পারে এবং সঙ্গে 4 MeV শক্তি উৎপন্ন হয়। 3 নম্বরে দেখো, একটা ডয়টেরন আর একটা ট্রাইটিয়াম এরা সংযুক্ত হয়ে উৎপন্ন একটা হিলিয়ামের আয়ন উৎপন্ন হলো, হিলিয়াম আয়ন প্লাস নিউট্রন, আর সঙ্গে 17.6 MeV শক্তি উৎপন্ন হলো। এইগুলো তোমরা একটু দেখে রাখবে ভালো করে, তাহলে চিহ্নগুলো মানে এটা কি, এগুলো আমি বিশেষ ব্যাখ্যা করছি না, লম্বা হয়ে যাবে। তো এখানে ডয়টেরন আর ট্রাইটিয়াম মিলে একটা হিলিয়াম পাওয়া গেল। এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমার থার্মোনিউক্লিয়ার রিয়াকশান। হ্যাঁ, থার্মোনিউক্লিয়ার রিয়াকশান মানেটা হচ্ছে যে এটা হওয়ার জন্য এক্সট্রিমলি হাই টেম্পারেচার দরকার। এখানে আমি লিখেছি দেখো 10⁸ ডিগ্রি সেলসিয়াস দরকার এই সমস্ত বিক্রিয়া হওয়ার জন্য। তাহলে এগুলো আমাদের কাজে লাগানো খুব অসুবিধে, সমস্যা। কারণ যদি এগুলো করা যেত তাহলে তো খুব সহজেই বিশাল পরিমাণে, হাইড্রোজেনের তো অভাব নেই, বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারতাম। কিন্তু দুটো মুশকিল আছে। একটা মুশকিল হচ্ছে যে এতটা টেম্পারেচার কোথায় পাবো, প্রায় ধরো কোটি ডিগ্রি, মোটামুটি 6 কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, 6 কোটি ডিগ্রি। এবং এইটাকে নিউক্লিয়ার ফিশনের মতো, বিভাজনের মতো কন্ট্রোল করা যাবে না। তুমি যদি একবার শুরু করে দাও তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না, তাহলে কি পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। কন্ট্রোল যদি না করতে পারো তাহলে তো বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না? তাই সেটা কন্ট্রোল করার উপায় নেই। এখন অবশ্য রিসার্চ চলছে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আবদ্ধ করে কোনো রকমভাবে যদি সামান্য হলেও শক্তি উৎপন্ন করা যায় তাহলে পৃথিবীতে শক্তির চাহিদাটা অনেকটা মিটে যাবে, কিন্তু সে এখনও বহু দূর। আর এই ঘটনাটা ঘটে তোমার কোথায়, সূর্যের নক্ষত্রের বুকে, সূর্যের বুকে। সূর্যটা একটা নক্ষত্র, এবং নক্ষত্রের বুকে যেভাবে শক্তি উৎপন্ন হয় তার প্রধান বা এটাই একমাত্র প্রসেস, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। ওখানে সূর্যের বুকে কী হয়, হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে হিলিয়াম পরিণত হয়। এই প্রসেসে যে 4টে হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম হয়, কিন্তু হিলিয়ামের ভর আর 4টে হাইড্রোজেনের ভর সমান হয় না, হিলিয়ামের ভর কম হয়। এই ভর কমে যাওয়াটা, ভর বিচ্যুতিটা বা মাস ডিফেক্টটা তোমার শক্তিরূপে সূর্য থেকে বেরিয়ে আসে তাপ এবং আলো হিসেবে। সূর্যের বুকে যে শক্তি উৎপন্ন হয় তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। তাতেই বুঝতে পারি কি কাহিল অবস্থা, গরমে আমাদের তাই অবস্থা। 200 কোটি ভাগের 1 ভাগ, তাহলে কি বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হয় সূর্যের বুকে, এবং এটা হাজার হাজার বছর ধরে হয়ে যাচ্ছে। আগামী 5000 কোটি বছর ধরে এটা চলবে। হ্যাঁ, তাহলে কি বিশাল পরিমাণে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে, চিন্তা করো। এবং এই প্রসেসটা আমাদের পৃথিবীতে যদি করা যেত তাহলে শক্তির কোনো অভাব থাকতো না। কিন্তু ওই যে বললাম, দুটো অভাব কন্ট্রোল করতে করা যায় না, আর এতটা টেম্পারেচার দরকার। তবে একটা জায়গায় এটা করা হয়েছে, হ্যাঁ, বদবুদ্ধির লোকের তো অভাব নেই। হাইড্রোজেন বোমা, তোমার নাম শুনে থাকবে, হাইড্রোজেন বোম। অ্যাটম বোম আর হাইড্রোজেন বোম দুটো কিন্তু আলাদা বিষয়, জানো তো। হাইড্রোজেন বোম আরও বেশি
মারাত্মক আরও বেশি শক্তিশালী, কেননা হাইড্রোজেন বোমাতে এই নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন করা হয়। কিভাবে? প্রথমে হাইড্রোজেন বোমার মধ্যে একটা অ্যাটম বোমা ফাটানো হয়, অর্থাৎ নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় ইউরেনিয়ামকে ভেঙে প্রথমে ওই টেম্পারেচার সৃষ্টি করা হয়। ওই টেম্পারেচারে, ওই যে 40 ডিগ্রি টেম্পারেচার, ওই টেম্পারেচারে তখন ফিউশন বা সংযোজন ঘটিয়ে আরও হাইড্রোজেনকে যুক্ত করে আরও বেশি শক্তি উৎপন্ন করা হয়, দিয়ে একটা মারাত্মক শক্তি উৎপন্ন হয়, বিশাল পরিমাণ। কয়েকটা হাইড্রোজেন বোমা ফাটালে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বুঝেছো? পৃথিবীর শক্তিধর দেশগুলোর হাতে কিন্তু এরকম শত শত হাইড্রোজেন বোমা অলরেডি প্রস্তুত রয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো একটা প্রশ্ন আসতে পারে আমাদের সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে যে হাইড্রোজেন বোমা কেন অ্যাটম বোমার থেকে শক্তিশালী? তাহলে এটা বলতে হবে যে হাইড্রোজেন বোমার মধ্যে নিউক্লিয়াস সংযোজন ঘটানোর জন্য যে পরিবেশ দরকার, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, সেটা সৃষ্টি করার জন্য প্রথমে সেখানে একটা অ্যাটম বোমা বা নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, অ্যাটম বোমা ফাটানো হয় বা নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, দিয়ে টেম্পারেচারটা সৃষ্টি করে সেখানে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই জন্য 2 ফেজে শক্তি উৎপন্ন হয় বলে হাইড্রোজেন বোমা অনেক বেশি শক্তিশালী। যাই হোক, এই গেল আমাদের পড়া। এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই শেষ। আশা করছি তোমাদের ভালো লেগে। কি কেমন লাগলো আজকে লেসনটা? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ক্লিক করে দাও থামস আপ কি। আর যেটা কথাটা বলি, চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করো। আর যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নিও। এই স্ক্রিনের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে দাও, পাশে একটা বেল আইকন আসবে, সেটাও ক্লিক করে দিও। তাহলে সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আমার পরবর্তী ভিডিও লেসন যখন রিলিজ হবে। তো তোমরা এইটুকু করো। তোমাদের জন্য আমি এত খাটাখাটনি করে লেসন বানাচ্ছি, তোমরা মাত্র কয়েক সেকেন্ড আমার জন্য দাও। হ্যাঁ, চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো। এরকম নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো, আর চেষ্টা করছি পুরো সিলেবাস কমপ্লিট করার। তো তোমরা সঙ্গে থাকো। তোমাদের ক্লাস 10 ছাড়াও 9, 10, 11, 12 সব ক্লাসেরই ভিডিও লেসন ধীরে ধীরে আসবে। তো আমার চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।